তো আজকে আমরা ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 থেকে আমরা সলভ করব, কোয়েশ্চেন আনসার সলভ করব। তো আমরা একসাথে প্র্যাকটিস করতে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 7। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 7 যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অর্থাৎ আমরা এখন ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেনগুলো আনসার করব। তো প্রথমে যেটি আমরা করব সেটা হচ্ছে যে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এটা আগে পড়ব, এবং আমরা নরমালি ইতিপূর্বে আমি অনেকবার বলেছি যে ট্রু ফলস নট গিভেন আনসার করার জন্য অবশ্যই আপনারা একসাথে দুইটা কোয়েশ্চেন কনসিডার করবেন। সো এখানে আমি কোয়েশ্চেন নাম্বার সবগুলো একটু হাইলাইট করে দেখাচ্ছি, অর্থাৎ একটু আমরা প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যেটা বলা আছে যে পিপল হ্যাড এক্সপেক্টেড, অর্থাৎ পিপল এক্সপেক্টেড করেছিল অ্যান্ডি মারেকে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, অর্থাৎ বিশ্বের সেরা টেনিস প্লেয়ার হিসেবে হওয়ার জন্য ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, কত বছর, 5 বছরের জন্য, বিফোর 2016, অর্থাৎ 2016 সালের পূর্বে। তো পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স বিফোর 2016, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো যেহেতু এটা আমাদের কোয়েশ্চেন, আমাদের কাজ হচ্ছে এখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করা, কোন কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে, এটা একটা প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এখানে পিপল আমাদের দেওয়া আছে হলো অবজেক্ট, কাজেই পিপল অবজেক্টটা আমাদের প্যাসেজে নাও থাকতে পারে, কিন্তু অ্যান্ডি মারে যেহেতু একে একটা ব্যক্তির নাম, কাজে একে আমরা অবশ্যই প্যাসেজে পাবো। আর ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, এখানে বিশ্বের সেরা টেনিস প্লেয়ারের কথা বলা আছে, এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্স 5 বছরের জন্য বলছে, কত সালের পূর্বে, 2016 সালের পূর্বে। সো আমরা মোটামুটি কিওয়ার্ডস গুলো পেয়ে গেছি। আমরা এখন যেটা করব সেটা হলো আমরা লোকেশনে ট্র্যাক করার চেষ্টা করব। তো যেহেতু আমাদের এখানে প্রপার নাউন আছে, এখানে একটা সাল দেওয়া আছে, কাজেই আমার মনে হয় না যে এটা লোকেশন ট্র্যাক করা আমাদের জন্য কঠিন হবে। তো আমরা প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজের প্রথম যে টাইটেলটা দেওয়া আছে শুরুতেই, যে টাইটেলটা সেটা বলছে যে হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড, বলছে যে হাউ কিভাবে টেনিস র্যাকেটস, অর্থাৎ আমরা যখন টেনিস খেলি টেনিসের যে র্যাকেটগুলো আছে সেই র্যাকেটগুলো কিভাবে চেঞ্জড হয়েছে। তো র্যাকেটগুলো কি নিজে নিজে চেঞ্জড হয়েছে? না, মানুষজন চেঞ্জ করেছে। তো আমরা প্রথমেই প্রথম লাইন থেকে পড়া শুরু করব। এখানে বলছে যে ইন 2016 সালে দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারে, আমরা এখানে অ্যান্ডি মারে এই ভদ্রলোকের নামটা আমরা পেয়েছি। সো আমরা অ্যান্ডি মারেকে এখানে হাইলাইট করলাম। আর 2016 সালটাও আমরা পেয়েছি। ওয়ার্ল্ডস নাম্বার 1 এই কথাটা আমরা পেয়েছি। তাহলে এই কথাটা আমরা এখান থেকে ম্যাচ করে নিলাম। আচ্ছা, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই ফার্স্ট লাইনেই মোটামুটি আমাদের আনসারটা আছে। বাট এখানে একটা কথা ছিল, ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, এ পর্যন্ত ঠিক ছিল, 2016 সালটাও ঠিক ছিল, কিন্তু 5 ইয়ার্স এর কথা বলা আছে, 5 ইয়ার্স বিফোর এটার কথা বলা আছে। তো আমরা যদি প্যারাগ্রাফের আরো এই প্যারাগ্রাফ থেকে আরো একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি বা একটু পড়ি, তাহলে এই যে শেষের এই অংশে এসে দেখেন এখানে 5 ইয়ার্স প্রিভিয়াসলি বলছে। সো তাহলে আমাদের এই লাইনটাকেও কনসিডার করতে হবে, অর্থাৎ লাস্ট লাইনটাকেও আমরা কনসিডার করব। কাজে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে, অর্থাৎ প্যারাগ্রাফ 1 থেকে আমাদের আনসারটা আসবে। সো এই পুরো প্যারাগ্রাফটা আমাদেরকে পড়তে হবে বা আমাদেরকে কনসিডার করতে হবে। কেন? কারণ এখানে দেখেন 2016 এই সালটা শুরুর দিকে আছে, আর 5 ইয়ার্স প্রিভিয়াসলি, অর্থাৎ 5 ইয়ার্স বিফোর এই সাল, এই কথাটা আবার শেষের দিকে আছে। তো আমরা একটু একটু করে সামনের দিকে আগাই। প্রথমে আমরা ফার্স্ট লাইনটা পড়ি। বলা হচ্ছে যে ইন 2016 সালে দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার, অর্থাৎ ব্রিটিশ একজন ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার, দা যেহেতু ওনাকে বলা হচ্ছে, তার নাম হচ্ছে অ্যান্ডি মারে। উনি কি করেছিল? ওয়াজ র্যাঙ্কড হয়েছিল অ্যাজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1, অর্থাৎ 2016 সালে অ্যান্ডি মারে বিশ্বের 1 নম্বর টেনিস প্লেয়ার হয়েছিল। 2016 সালে অ্যান্ডি মারে বিশ্বের 1 নম্বর টেনিস প্লেয়ারের র্যাঙ্কটা
অর্জন করেছিলেন বা ১ নম্বর টেনিস প্লেয়ার হয়েছিলেন। এটা হলো ২০১৬ সালে। এবার আমরা যদি এখান থেকে কোয়েশ্চেনের আনসারটা করি তাহলে কি আসতেছে? বলছে যে পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স। বলছে যে ৫ বছরের জন্য তাকে বলেছিল, এক্সপেক্ট করেছিল ৫ বছরের জন্য। তো উনি কি এখানে ৫ বছরের জন্য হতে পেরেছিল? এইখান থেকে এই লাইন থেকে যদি আমরা আনসার করি যে না, উনি ৫ বছরের জন্য হয় নাই, উনি শুধু ২০১৬ সালে হয়েছিল। কারণ এখানে যেটা বলছে যে পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, এবং সেটা কখন বলেছিল? বিফোর 2016, ২০১৬ সালে। কিন্তু আমরা ফার্স্ট লাইন পড়ে যেটা জানলাম যে ২০১৬ সালে ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারে ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1, অর্থাৎ তিনি ২০১৬ সালে নাম্বার 1 হয়েছিলেন। ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসারটা ধরতে পারতেছি, আনসার হবে ফলস। আমরা পরের লাইন থেকে আবার পড়ি, দেখি এবার আনসারটা চেঞ্জ হয় কিনা। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ডস, যে কোনো স্ট্যান্ডার্ডসের দিক থেকে এটা একটা ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট ছিল। মেড ইভেন মোর রিমার্কেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট, এবং এটা মেড ইভেন মোর রিমার্কেবল, আরও অধিক রিমার্কেবল হয়েছিল, বাই দ্য ফ্যাক্ট দ্যাট, একটা ঘটনার মাধ্যমে। হি ডিড দিস ডিউরিং এ পিরিয়ড কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য স্পোর্টস হিস্ট্রি। বলছে হি ডিড, যেটা সে করেছিল, দিস, এটা, ডিউরিং এ পিরিয়ড, একটা সময়, কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, যে সময়টাকে কনসিডার করা হয় সবচেয়ে শক্তিশালী ইন দ্য স্পোর্টস হিস্ট্রি, অর্থাৎ স্পোর্টস হিস্ট্রিতে শক্তিশালী সময় হিসেবে কনসিডার করা হয়। কম্পিটিং এগেইনস্ট দ্য লাইকস অফ, কম্পিটিং এগেইনস্ট, তখন সে কম্পিট করেছিল এগেইনস্ট কাদের বিরুদ্ধে? যেমন লাইকস অফ রাফায়েল নাদাল, রোজার ফেদারার এন্ড নোভাক জোকোভিচ, অর্থাৎ টু নেম জাস্ট এ ফিউ, অনেকগুলোর কথা বলছে, যেমন রাফায়েল নাদাল, রোজার ফেদারার এবং নোভাক জোকোভিচের কথা বলছে, টু নেম জাস্ট এ ফিউ, অর্থাৎ আমরা যদি নামের কথা বলতে চাই মাত্র এই কয়েকজনের কথা। আচ্ছা, ইয়েট, তবুও 5 ইয়ার্স প্রিভিয়াসলি, 5 বছর পূর্বে, 5 ইয়ার্স প্রিভিয়াসলি, 5 বছর পূর্বে, বলছে হি হ্যাড বিন রিগার্ডেড, তাকে বিবেচনা করা হয়েছিল। তাহলে কি বলছে যে ইয়েট 5 ইয়ার্স প্রিভিয়াসলি, 5 বছর পূর্বে, হি হ্যাড বিন রিগার্ডেড অ্যাজ এ ট্যালেন্টেড আউটসাইডার, তাকে একজন ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে বিবেচনা করা হয়েছিল। হু এন্টার্ড, বাট হু এন্টার্ড, যিনি প্রবেশ করেছিল এই টেনিস ইন্ডাস্ট্রিতে, বাট নেভার ওয়ান দ্য মেজর টুর্নামেন্টস, কিন্তু কখনোই তিনি মেজর টুর্নামেন্টসগুলো জিতেন নাই। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স বিফোর 2016, ২০১৬ সালের পূর্বে লোকজন তাকে এক্সপেক্ট করেছিল টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, কিন্তু এই কথাটা আসলে মিথ্যে। কারণ 5 ইয়ার্স প্রিভিয়াসলি হি হ্যাড বিন রিগার্ডেড, তাকে বিবেচনা করা হয়েছিল একজন ট্যালেন্টেড আউটসাইডার, কিন্তু উনি যে টপ টেনিস প্লেয়ার হবে এবং 5 বছরের জন্য, সেটা এখানে কিন্তু করা হয় নাই। কাজে আমরা যদি লাস্ট লাইনটা পড়ি, লাস্ট লাইন থেকেও এই সেম মেসেজই দিচ্ছে যেটা আমাদের ফার্স্ট লাইনে দিচ্ছিল, অর্থাৎ এই অপশন কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে ফলস। তাহলে দেখেন, এই একটা কোয়েশ্চেন আমরা সলভ করতে গিয়ে দুইটা লাইন, অর্থাৎ ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন, এই দুইটা প্যারাগ্রাফের ফার্স্ট এবং লাস্ট লাইনকে আমাদের কতটা পড়তে হলো এবং কতটা কষ্ট করতে হলো। আমরা এরপরে 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। বলছে দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারে মেড টু হিজ র্যাকেটস অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন। বলছে দ্য চেঞ্জ, উনি একটা চেঞ্জ এনেছিলেন কিসের ক্ষেত্রে? তার যে র্যাকেটগুলো ছিল সেই র্যাকেটগুলোতে তিনি যে র্যাকেটগুলো দিয়ে খেলতেন সেই র্যাকেটগুলোতে একটা চেঞ্জ এনেছিলেন, পরিবর্তন এনেছিলেন। সো এই পরিবর্তন যে আনলেন, এই জিনিসটা আকর্ষণ কেড়েছিল এ লট অফ অ্যাটেনশন। অ্যাট্রাক্টেড মানে অ্যাট্রাক্ট করেছিল এ লট অফ অ্যাটেনশন। সো লট অফ অ্যাটেনশন এখানে বলা আছে, এ লট অফ অ্যাটেনশন, অনেক বেশি আকর্ষণ কেড়েছিল।
তো আমরা তাহলে এখানে অ্যান্ডি মারে যেহেতু আমাদের ব্যক্তিটার কথা বলছে, সো অ্যান্ডি মারাকেও এখানে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আমরা যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা ফার্স্ট আনসারটা পেয়েছি, আমরা পরের প্যারাগ্রাফ থেকে শুরু করব। আমরা অ্যান্ডি মারের ক্ষেত্রে বলবো এখানে যে অফ দ্য চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্ট ফর দিস ট্রান্সফরমেশন। আচ্ছা, এখানে চেঞ্জেস এর কথা প্রথমেই বলছে, তারপরে হচ্ছে এখানে চেঞ্জেস, কিন্তু র্যাকেটস এর বেলায় কি চেঞ্জ করেছে সেটাই আমাদের লাগবে। এই যে এখানে আবার অ্যানাদার চেঞ্জ বলছে, আরো একটা চেঞ্জ উনি আনছে। তার মানে আমরা এইখান থেকে যদি এখন বলতে চাই, এই পুরোটাই আমাদের এখানে পড়তে হবে, তাহলে আমরা আনসারটা খুঁজে বের করতে পারবো। তাহলে চলেন আমরা এখন পড়ি পুরো থেকে আমরা কি বলছে। বলছে অফ দ্য চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্ট ফর দিস ট্রান্সফরমেশন, অর্থাৎ এখানে একটা ট্রান্সফরমেশনের কথা বলা আছে। তো এই কোন ট্রান্সফরমেশনটা সেটা আমরা এখন দেখব। সো এখানে যেটা বলছে যে অফ দ্য চেঞ্জেস, আসলে এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল যে ওয়ান অফ দ্য চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্ট ফর দিস ট্রান্সফরমেশন ওয়াজ ভিজিবল অ্যান্ড ওয়াইডলি পাবলিশড ইন 2011। কিন্তু এইটা না করে সে ওয়ানটাকে এখানে রেখেছে, অফটাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, সেভাবে আমরা পড়ি অফ দ্য চেঞ্জেস, যতগুলো চেঞ্জেস ছিল, দ্যাট অ্যাকাউন্ট ফর দিস ট্রান্সফরমেশন, যেটা দায়ী ছিল, অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে দায়ী ছিল এই ট্রান্সফরমেশনের জন্য। ওয়ান ওয়াজ ভিজিবল, একটা ছিল ভিজিবল যেটা সবাই দেখতে পেত, এবং ওয়াইডলি পাবলিশড, এবং সেটা ওয়াইডলি পাবলিশডও হয়েছিল, সেটা হচ্ছে 2011 সালে। মারে ইনভাইটেড ফর্মার নাম্বার ওয়ান প্লেয়ার, অর্থাৎ অ্যান্ডি মারে কি করেছিল, ইনভাইটেড করেছিল ফর্মার, ফর্মার মানে পূর্বের, নাম্বার ওয়ান প্লেয়ার অর্থাৎ নামি বা খুব স্বনামধন্য প্লেয়ার, তার নাম হচ্ছে ইভান ল্যান্ডেল, অন টু হিজ কোচিং টিম, তার কোচিং টিমে তিনি ইনভাইট করেছিল, এ ভ্যালুয়েবল এডিশন, এবং এইটা ছিল একটা ভ্যালুয়েবল এডিশন দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট অন প্লেয়ার্স প্লেইং স্টাইল, এবং সেটার ছিল একটা ভিজিবল ইম্প্যাক্ট, দেখার মতো একটা ইম্প্যাক্ট ছিল প্লেয়ার্সদের প্লেইং স্টাইলে। তো এই পর্যন্ত উনি একটা চেঞ্জ কথা বলেছেন, কিন্তু এই পর্যন্ত যে চেঞ্জের কথা বলেছেন তাতে কিন্তু ওনার র্যাকেটসের কোনো চেঞ্জের কথা এখানে উনি বলেন নাই। আমরা যদি পরের লাইন থেকে পড়ি, বলছে যে অ্যানাদার চেঞ্জ, আরো একটা চেঞ্জ ইনি এনেছিলেন, ওয়াজ সো শাটল অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিসড, অর্থাৎ আরেকটা চেঞ্জ উনি করেছিলেন যেটা সো শাটল, এত ছোট ছিল যে টু পাস, এটা হয় নাই, অ্যাজ টু পাস মানে এটা পাস করে নাই, মোর অর লেস আননোটিসড, অর্থাৎ খুব বেশিও, মোর আননোটিসড অথবা লেস আননোটিসড, অর্থাৎ কেউ নোটিসেই এটা করে নাই, সেটা মোর হোক আর লেস হোক, অধিকন্ত আননোটিস হোক আর কম আননোটিস হোক, কেউ এটা নোটিস করে নাই। তাহলে এই যে এই কথাটা আমরা, এই লাইনটা আমরা পেলাম, এই লাইনটাতেই যেটা বলছে যে অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো সাটল অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিস, অর্থাৎ এটা কেউ নোটিসই করে নাই। আর এইখানে এসে সে বলল কি, যে দ্যাট মারে টু হিজ র্যাকেটস অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, কাজে এই লট অফ অ্যাটেনশন তো দূরের কথা, এটা মোর অফ অর লেস আননোটিস হয়েছিল। তাহলে এখান থেকে কিন্তু আনসারটা আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি যে আনসারটা হচ্ছে ফলস। কিন্তু এখানে তো র্যাকেটস নিয়ে এখনো কথা বলে নাই, তাহলে আমরা দেখি র্যাকেটস নিয়ে কোনো কথাবার্তা বলছে নাকি। তাহলে আমরা আননোটিস কথাটা পেলাম। আচ্ছা, মোর অর লেস আননোটিস এই পর্যন্ত আমরা পেয়েছি। লাইক মেনি প্লেয়ার্স, অনেক প্লেয়ার্সদের মতো, মারে হ্যাজ লং প্রিফার্ড, মারের ছিল লং প্রিফার্ড এ র্যাকেট, অর্থাৎ লং প্রিফার্ড এ র্যাকেট, লং প্রিফার্ড এ র্যাকেট ছিল দ্যাট কনসিস্ট অফ টু টাইপস অফ স্ট্রিং, যেটা গঠিত হয়েছিল দুই ধরনের স্ট্রিং দিয়ে, ওয়ান ফর দ্য মেইনস অর্থাৎ ভার্টিকালস অ্যান্ড অ্যানাদার ফর দ্য ক্রসেস অর্থাৎ হরাইজন্টালস। তাহলে এখানে দুইটা স্ট্রিং এর কথা বলা হচ্ছে। তার মানে এখানে যেটা বলা গেল যে উনি আসলে অন্যান্য যে প্লেয়ারগুলো আছে তাদের মতোই উনিও একটা পরিবর্তন এনেছিলেন, সেটা কিসের ক্ষেত্রে, লং প্রিফার্ড র্যাকেট অর্থাৎ হিজ র্যাকেটস এর ক্ষেত্রে যেটা বলছিল। হ্যাঁ, তাহলে এখানে ওই কথাটা আছে, র্যাকেট কথাটা আছে, লং প্রিফার্ড র্যাকেটের কথা বলছে, কাজে এইখান থেকে আমরা আনসারটা এখন ক্লিয়ার হতে পারি যে আনসারটা হচ্ছে ফলস। কোয়েশ্চেন নাম্বার 3 এ আমরা চলে যাই, বলছে যে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, অর্থাৎ বিশ্বের যতগুলো টপ প্লেয়ার্স আছে, এখানে ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্সদের কথা বলছে, কিন্তু খেয়াল করতে হবে
এবং মোস্ট মানে অধিকাংশই। টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার, একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জারকে সাথে নেয়। টেক মানে নেওয়া, একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জারকে নেয় অন ট্যুর উইথ দেম, ট্যুরে যখন যায় তাদের সাথে নেয়। তাহলে এখানে ট্যুরের কথা বলছে, তাহলে ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্সরা আসলেই তাদের সাথে তখন যখন তারা ট্যুরে যায় তখন কি সাথে ওরা একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারকে নেয় কিনা সেটা আমাদের দেখার বিষয়। তাহলে আমরা কিন্তু অলরেডি কিওয়ার্ডগুলো হাইলাইট করে ফেলেছি। তাহলে আমরা যেহেতু এখান থেকে আনসারটা পেয়েছিলাম, আমার পরের লাইনে এখন যাব, অর্থাৎ পরের লাইন থেকে আমরা যদি পেতে চাই, আমরা এখনো পর্যন্ত পরের লাইন যদি আমরা পড়ি, পরের লাইনে এখানে আমরা পড়তেছি the modification that Murray made is just one of a number of options available to players. আচ্ছা, এই পর্যন্ত আমরা পেলাম। আচ্ছা, এইখানে আমরা একটা কথা পেয়ে যাচ্ছি, সেটা একটু আমরা দেখি। ট্যুরিং প্রফেশনালস, আচ্ছা আমরা প্রফেশনালস ট্যুরিং কথাটা পাচ্ছি, ট্যুরের কথা বলছে না, এই যে অন ট্যুর, তাহলে ট্যুরিং কথাটা পাচ্ছি, ট্যুর। আচ্ছা, র্যাকেটস, এরপরে বলছে এ ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার, হ্যাঁ এই কথাটা তো পেয়েছি, তাহলে তো আমরা এখানে এটা পেলাম। আর কি বলছে, ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, ওয়ার্ল্ডস এর টপ প্লেয়ার্স, আমরা ওইটা কই পাবো? আচ্ছা ওইটা মনে হয় এখানে নাই কিনা, ইয়েস। আচ্ছা প্লেয়ার্স কথাটা পেয়েছি কিন্তু টপ প্লেয়ার্স কথাটা আমরা পাচ্ছি না সম্ভবত। আচ্ছা যাই হোক, আমরা এখন এই লোকেশনটা থেকেই আনসারটা মূলত করার চেষ্টা করব। চলেন আমরা পড়ি লোকেশনটা কি বলছে। বলছে দ্য মডিফিকেশন দ্যাট মারে মেড ইজ জাস্ট ওয়ান অফ এ নাম্বার অফ অপশনস অ্যাভেলেবল টু প্লেয়ার্স লুকিং টু টুইক দেয়ার র্যাকেটস ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার গেমস। অর্থাৎ দ্য মডিফিকেশন, অর্থাৎ এই যে মডিফিকেশন করা, অর্থাৎ তাদের র্যাকেটস গুলোকে তার পছন্দ মতো চেঞ্জ করা, যেটা অ্যান্ডি মারে মেড করেছিল, ইজ জাস্ট ওয়ান, এটা একটা, অব এ নাম্বার অফ অপশনস, অনেকগুলো অপশনস এর ভিতরে একটা মাত্র অপশন, অ্যাভেলেবল টু প্লেয়ার্স, যেটা প্লেয়ারদের কাছে অ্যাভেলেবল ছিল, লুকিং টু টুইক দেয়ার র্যাকেটস ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার গেমস। বলছে লুকিং টু, তাকানো হচ্ছে, টুইক দেয়ার র্যাকেটস, তাদের র্যাকেটস গুলোর কথা বলছে, ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার গেমস, তাদের গেমস গুলোকে উন্নত করার জন্য বা ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, বলছে ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিডস। বলছে তারা ট্যুরিং প্রফেশনালস যারা, অর্থাৎ যারা ট্যুরে যায়, যেই প্রফেশনাল গুলো ট্যুরে যায়, বলছে হ্যাভ, রাখে, দেয়ার র্যাকেটস, তাদের র্যাকেটস গুলো কাস্টমাইজড র্যাকেট রাখে, অর্থাৎ যে র্যাকেটস গুলো কাস্টমাইজ করা হয়েছে টু দেয়ার স্পেসিফিক নিডস, তাদের বিশেষ প্রয়োজনে। সেইস কলিন ট্রিপলো, এই কথাটা বলছে কে? কলিন ট্রিপলো। উনি হচ্ছেন একজন ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার, উনি একজন ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার। উনি বলছে যে যখন প্রফেশনাল টেনিস প্লেয়াররা যখন ট্যুরে যায় তখন তারা তাদের পছন্দ মতো র্যাকেটগুলো সাথে নিয়ে যায়। কিন্তু প্রশ্নে যেটা বলছিল যে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার অন ট্যুর উইথ দ্যাম, কিন্তু তারা র্যাকেট স্ট্রেঞ্জার সাথে নিয়ে যায় না, এই কথাটা এখানে বলছে না। এই কথাটাই বলছে মূলত একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার। তাহলে আমাদের এই আনসারটা টোটালি নট গিভেন, অর্থাৎ এরকম কোনো ইনফরমেশন এখানে বলে নাই। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এখন পড়ব। বলছে মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস, অর্থাৎ মাইক এবং বব ব্রায়ান ওরা দুই ব্যক্তি, আমরা এখানে দুইজনের নাম নিব। তারা র্যাকেটস ব্যবহার করে, এখানে র্যাকেটস গুলো তারা ব্যবহার করে। বলছে ইন দ্যাট আর লাইট, এই র্যাকেটস গুলো আসলে হালকা, ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস, অর্থাৎ দ্য মেজরিটি অফ র্যাকেটস, অন্য যতগুলো র্যাকেটস আছে সবগুলোর তুলনায় এটা হচ্ছে এই র্যাকেটস গুলো হালকা। তো চলেন আমরা তাহলে খুঁজি, আমাদের দুইটা প্লেয়ার মাইক এবং বব ব্রায়ান এখানে লাগবে। হ্যাঁ আমরা এখানে মাইক এবং বব ব্রায়ান কথাটা পেয়েছি।
তো এইটা আমরা যেহেতু পেয়ে গেলাম মাইক এবং বব ব্রায়ান, এখন আমরা দেখব তাদের র্যাকেটস গুলো কি বলছে। এখানে বলছে এই যে এখানে ওয়ে সম্পর্কে বলছে, মোর দেন, মোর, ওয়ে মোর, এই যে ওয়ে মোরের কথা বলছে। তার মানে আমরা যদি এখন এই অংশটুকু একটু মানে ভালো করে পড়ার চেষ্টা করি তাহলে মনে হয় এই আনসারটা আমরা পাবো। আচ্ছা, আমরা পড়ি কি বলছে। বলছে টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার্স মাইক অ্যান্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল। তোমরা নাও ধরো এক্সাম্পল হিসেবে যে ইউএস এর যে প্রফেশনাল টেনিস প্লেয়ার্স আছে মাইক এবং বব ব্রায়ান, তার কথাই বলি। বলছে উই আর ভেরি পার্টিকুলার উইথ আর র্যাকেট স্পেসিফিকেশনস দে সে। তারা দুইজনে বলছে যে আমরা ভেরি পার্টিকুলার, আমরা ভেরি বিশেষত উইথ আর র্যাকেট স্পেসিফিকেশন, অর্থাৎ আমাদের র্যাকেটের স্পেসিফিকেশন গুলো কেমন হবে এটার ব্যাপারে আমরা খুবই পার্টিকুলার। বলছে অল আওয়ার র্যাকেটস আর সেন্ট ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচারার টু টেম্পা, টেম্পা ফ্লোরিডা। বলছে আমাদের যতগুলো র্যাকেটস আছে সেগুলো সেন্ড করা হয় আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে সেই ম্যানুফ্যাকচারারের কাছ থেকে ট্যাম্পা নামক জায়গায়, যেটা ফ্লোরিডাতে অবস্থিত। ওয়ার আওয়ার ফ্রেমস গো থ্রু এ কাস্টমাইজেশন প্রসেস, যেখানে আমাদের ফ্রেমগুলো, অর্থাৎ আমরা যে র্যাকেটসগুলো ব্যবহার করি তাদের যে ফ্রেমগুলো আছে, সেই র্যাকেটসের যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো একটা কাস্টমাইজেশন প্রসেসের মধ্যে যায়। দে এক্সপ্লেইন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, তারা ব্যাখ্যা করে। এখানে দে বলতে কারা, মাইক এবং বব ব্রায়ান এই দুজনের কথাই বলছে। তারা দুজনে ব্যাখ্যা করে হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, তারা শুধু র্যাকেটের যে লেন্থ সেটা অ্যাডজাস্ট করে নাই, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্টস, এবং বিভিন্ন রকম রং করেও তারা সেটা এক্সপেরিমেন্ট চালিয়েছে। দ্য র্যাকেটস দে ইউজ নাও, বর্তমানে তারা যে র্যাকেটস গুলো ব্যবহার করে, ওয়ে মোর, এগুলোর ওজনটা এখন বেশি, দেন দ্য অ্যাভারেজ মডেল, অর্থাৎ অ্যাভারেজ মডেলের যে ওজনটা হওয়ার কথা সেই তুলনায় তাদের এখন এই র্যাকেটের ওজনটা বেশি। তাহলে আমরা এইখানে এসে, অর্থাৎ লাস্ট লাইনে এসে আমরা যে কথাটা শুনলাম যে দ্য র্যাকেটস দে ইউজ, তার মানে কি এই মাইক এবং বব ব্রায়ান ওরা যে র্যাকেটস গুলো ইউজ করে সেগুলোর ওয়ে হলো মোর, অধিক দেন দ্য এভারেজ মডেলের তুলনায়। আর এখানে সেটাই বলছে, এখানে উল্টোটা বলছে যে মাইক এবং বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস। তাহলে কথাটা উল্টে গেছে, তাহলে আনসার কি হবে, ফলস। আচ্ছা, এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 যেটা বলছে ওয়ার্নার ফিশার প্লেড উইথ এ স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। আচ্ছা, তিনি একটা স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট নিয়ে খেলা করেছেন, ভালো কথা, খেলেছিলেন। তাহলে এটা একটা ব্যক্তির নাম, চমৎকার। দ্যাট হি ডিজাইন হিমসেলফ, তিনি এটা নিজেই ডিজাইন করেছিলেন। হি ডিজাইনড হিমসেলফ মানে নিজেই এটা ডিজাইন করেছিলেন। তো আমরা দেখি উনি আসলে নিজেই ডিজাইন করেছিলেন না কারো কাছ থেকে ডিজাইন করিয়ে নিয়েছিলেন। আমরা যেহেতু এখানে ওয়ার্নার ফিশার এই নামটা খুঁজবো, নামটা আমাদের খুব ভাইটাল একটা ইস্যু, আমরা নামটা খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় এখানে ওয়ার্নার ফিশার এই কথাটা পেয়ে গেছি, এবং স্প্যাগেটি স্ট্রং র্যাকেট এই কথাটা আমরা পেয়ে গেছি। কাজে এখান থেকে আমরা আনসারটা খোঁজার চেষ্টা করব। আমাদের মনে হয় ফার্স্ট লাইনে এই আনসারটা থাকতে পারে। তাহলে আমরা ফার্স্ট লাইন থেকে এখন পড়ি। বলছে যে র্যাকেট মডিফিকেশনস মেইনলি ডেট ব্যাক টু দ্য 1970s। এই যে র্যাকেটের যে মডিফিকেশনের কাজগুলো চলে, মেইনলি শুরু হয়েছিল ডেট ব্যাক, অর্থাৎ অতীতে শুরু হয়েছিল কততে, 1970-এর দশকে। ওয়েন, যখন দ্য অ্যামেচার জার্মান টেনিস প্লেয়ার, অর্থাৎ নব আগন্তুক বা নবনিযুক্ত বা আগন্তুক মানে একবারে নতুন, উনি একজন জার্মান টেনিস প্লেয়ার, নাম হচ্ছে ওয়ার্নার ফিসার। তিনি স্টার্টেড প্লেইং, শুরু করেছিলেন খেলা, উইথ দ্য সো কল্ড, তখনকার সময়ের নাম করা স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দিয়ে তিনি খেলা শুরু করেছিলেন। আচ্ছা, তাহলে স্প্যাগেটি স্ট্রং র্যাকেট দিয়ে তিনি খেলা শুরু করেছিলেন, কিন্তু এটা কি তিনি নিজে ডিজাইন করেছিলেন কিনা এটার কোনো ইনফরমেশন কি এখানে আছে, এখন পর্যন্ত তো নাই। তাহলে যেহেতু এখানে এরকম কোনো ইনফরমেশন নাই, কাজে এটা আনসার হবে নট গিভেন। আমরা কিন্তু খুব চমৎকার ভাবে আনসার গুলো পেয়ে যাচ্ছি। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 6। বলছে দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট
দ্য স্ট্রিংস অন দ্য র্যাকেটস। অর্থাৎ এই যে স্ট্রিংস গুলো আছে, অর্থাৎ র্যাকেটের উপরে যে স্ট্রিংস বা তারগুলো আমরা বলি, সেই র্যাকেটের তারগুলো তারা কিভাবে অ্যাডজাস্ট করে, এটা আসলে ডিপেন্ডস করছে কিসের উপরে? ওয়েদারের উপরে। অর্থাৎ ওয়েদারটা যদি কি হয়, মানে শুষ্ক হয় বা গ্রীষ্মকাল হয়, তখন সেক্ষেত্রে মানে ওয়েদার যদি হট হয় তাহলে তারা স্ট্রিং গুলো কতটুকু টানবে বা কতটুকু শক্ত করবে, ডেন্স করবে কতটুকু, সেটা একটা। আর ওয়েদারটা যদি আমাদের কোল্ড হয়, অর্থাৎ উইন্টার সিজন হয়, সেক্ষেত্রে তারা কতটুকু লুজ দিবে, এরকম কিছু একটা বলছে। প্রফেশনাল প্লেয়ার্সদের বিষয় নিয়ে এখানে বলছে। তা আমরা চলে যাই ওয়েদার নিয়ে কথাবার্তা। ওয়েদার নিয়ে কথাবার্তা যেহেতু, তাহলে আমাদের এখানে ক্লাইমেট কথাটা থাকতে পারে, ক্লাইমেট থাকতে পারে। তারপরে আমি যে কথাগুলো বললাম, সামার, উইন্টার, হট, এই ধরনের কথাবার্তাগুলো আমরা খুঁজবো। তো আমাদের পরের যেহেতু এখান থেকে আমরা একটা আনসার পেয়েছিলাম, এইখানে মনে হয় না আর থাকবে। আমরা পরের প্যারাগ্রাফে যাই। পরের প্যারাগ্রাফে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রফেশনাল প্লেয়ার্স। হ্যাঁ, এখানে প্রফেশনাল প্লেয়ার্স কথাটা আমরা পেয়েছি। তারপরে এখানে বলা হচ্ছে যে আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলছে অ্যাডজাস্টের একটা বিষয় ছিল। হ্যাঁ হ্যাঁ, দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস। ও আচ্ছা, বলছে যে তারা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এগুলা চেঞ্জ করে। সাম উইল ইভেন চেঞ্জ ইট ডিপেন্ডিং অন হাউ দে ফিল এট দ্যাট টাইম। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রফেশনাল প্লেয়ার্স পেয়েছি। র্যাকেটস কথাটা কোথায় পাচ্ছি? হ্যাঁ, র্যাকেট ফ্রেমের কথাটা এখানে আমরা পেয়েছি। র্যাকেট বা র্যাকেট ফ্রেম। স্ট্রিংস এর কথাটা পেয়েছি, মার্শাল্লাহ, স্ট্রিংস কথাটা পেয়েছি। তাহলে আমরা আশা করি এই প্যারাগ্রাফের মধ্যেই আমাদের আনসারটা আছে। চলেন আমরা শুরু করি প্রথম থেকে পড়া। বলছে মডিফিকেশনস ক্যান বি ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। অর্থাৎ এই যে র্যাকেট গুলো যে মডিফিকেশন করা হচ্ছে, সো এইটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে দোজ টু দ্য স্ট্রিং বেড, একটা হচ্ছে স্ট্রিং বেডের ক্ষেত্রে একটা ভাগ, আর একটা হচ্ছে দোজ টু দ্য র্যাকেট ফ্রেম, অর্থাৎ র্যাকেটের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের কথা বলছে। বলছে দ্য ফর্মার ইজ ফার মোর কমন দেন দ্য লেটার। অর্থাৎ এই স্ট্রিং বেডের কথা বলা হচ্ছে এখানে। দ্য ফর্মার বলতে, এই যে দ্য ফর্মার কথাটা এখানে মেনশন করেছে, দ্য ফর্মার বলতে স্ট্রিং বেডের কথা বলা হচ্ছে, যে স্ট্রিং বেড এইটা হচ্ছে ফার মোর কমন, অর্থাৎ স্ট্রিং বেডটা খুবই কমন দ্য লেটার তুলনায়, অর্থাৎ র্যাকেট ফ্রেমের তুলনায়। আচ্ছা, the choice of the strings and the tension with which they are installed is something that nearly all professional players experiment with. আচ্ছা আচ্ছা, সমস্ত প্রফেশনাল প্লেয়াররাই কি করে? একটা এক্সপেরিমেন্ট চালায় কিসের সাথে? তাদের স্ট্রিং এর সাথে। স্ট্রিংটা কেমন হবে এবং টেনশনটা কেমন হবে, অর্থাৎ কতটুকু টাইট থাকবে বা কতটুকু লুজ থাকবে, এটা বলছে। দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ ইট, তারা কন্টিনিউয়ালি এটা চেঞ্জ করতে থাকে, ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস, অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। এখন এখানে ভেরিয়াস ফ্যাক্টরস বলছে, আসলে এই ওয়েদারের ক্ষেত্রে কিনা সেটা আমরা দেখব। ইনক্লুডিং দ্য কোর্ট সারফেস, অর্থাৎ এখানে কোর্ট সারফেসের কথা বলা হচ্ছে, যেই কোর্টে তারা খেলে, অর্থাৎ যে মাঠে তারা খেলে বা যেই জায়গাটাতে তারা খেলে সেটাকে বলা হচ্ছে কোর্ট সারফেস। তো ওইখানকার সারফেসটা যদি পিচ ঢালাই করা থাকে সেটা একরকম, ওইটা যদি বালুর উপরে হয় সেটা আরেক রকম। দ্বিতীয়ত বলছে ক্লাইমেটিক কন্ডিশন, এই যে ক্লাইমেটিক কন্ডিশন বলতে এখানে ওয়েদারের কথা বলছে। অ্যান্ড গেম স্টাইল, এবং গেমের কথা বলছে, অর্থাৎ গেমটা কি ধরনের, এখানে কয়জনের একটা টুর্নামেন্ট চলছে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তারা মূলত এই জিনিসগুলো, অর্থাৎ এই স্ট্রিং গুলো এবং টেনশন গুলো তারা চেঞ্জ করতে থাকে। তো এখানেই বলছে যে দ্য ওয়েদার ক্যান অ্যাফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট দ্য স্ট্রিংস অন দেয়ার র্যাকেটস। তাহলে আমরা আনসারটা পাচ্ছি ট্রু। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 7 এ যেটা বলছে, ইট ওয়াজ বিলিভড দ্যাট দ্য চেঞ্জ পিটি স্যাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস। আচ্ছা আচ্ছা, তাহলে কি করলো পিটি স্যাম্প্রাস? উনি একটা চেঞ্জ করলো, সবাই যেহেতু চেঞ্জ করছে উনি বাদ থাকবে কেন? উনিও চেঞ্জ করেছে তার র্যাকেটের ক্ষেত্রে। তার র্যাকেটে উনি কি চেঞ্জ করেছিল? তো উনি যেটাই চেঞ্জ করুক সেটা কন্ট্রিবিউট করেছিল হিজ স্ট্রং সার্ভ, অর্থাৎ উনি যে সার্ভগুলো করতেন সেগুলো ছিল অনেক স্ট্রং বা শক্তিশালী। এটা কি আসলে সত্য কিনা দেখি। উনি ওনার র্যাকেটের কোন জিনিসটা পরিবর্তন করার ফলে উনি স্ট্রংলি সার্ভ করতে পারতো?
তো আমাদের এই ব্যক্তিটার নাম লাগবে, আমরা ব্যক্তির নাম পরের প্যারাগ্রাফে আশা করি পাবো। এইখানে আমরা পরের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি এরকম, যেহেতু আমাদের এটা প্রপার নাউন পিটি স্যাম্প্রাস, পাওয়ার তো খুবই সহজ হওয়ার কথা। না, আমরা এই প্যারাগ্রাফে পাচ্ছি না, পরের প্যারাগ্রাফে আমরা চলে যাই। এখানে কি আছে? না, এখানে তো আমার ওরকম দেখতেছি না। এখানে 25% একটা কথা বলছে, এটা পাচ্ছি না। আচ্ছা, পরের প্যারাগ্রাফে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিটি স্যাম্প্রাস। হ্যাঁ, পিটি স্যাম্প্রাস এই ব্যক্তিটাকে আমরা পেয়েছি। দেখি উনি কি করেছেন। উনি র্যাকেটের ক্ষেত্রে উনি কি করেছেন? এই যে র্যাকেটস, ওনার কথাটা আমরা এখানে পেয়েছি, র্যাকেটস এর কথাটা উনি এখানে বলছে। আচ্ছা, প্রফেশনাল হ্যাভ। আচ্ছা, স্ট্রং সার্ভ বলতে কিছু আছে নাকি? সার্ভিং পাওয়ার, ইয়েস, এই যে সার্ভিং পাওয়ারের কথা এখানে বলা আছে। হ্যাঁ, আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই প্যারাগ্রাফ থেকে আমরা 7 নম্বর কোয়েশ্চেন আনসারটা বের করতে পারবো। তো আমরা শুরু করি পড়া প্রথম থেকেই। বলছে যে হাউএভার, যাই হোক, মেনি প্লেয়ার্স গো বিয়ন্ড দিস বেসিক অ্যাডজাস্টমেন্টস টু দ্য স্ট্রিংস। বলছে অনেক প্লেয়ারে আছে যারা গো বিয়ন্ড দিস বেসিক অ্যাডজাস্টমেন্টস টু দ্য স্ট্রিংস। অনেক প্লেয়ার আছে যারা এই স্ট্রিং এর ক্ষেত্রে খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্ট করে না, অর্থাৎ এটার বাইরে আছে। মেক চেঞ্জেস টু দ্য র্যাকেট ফ্রেম ইটসেলফ অ্যান্ড মেক চেঞ্জেস, তারা মূলত চেঞ্জ করে র্যাকেট ফ্রেমটা, অর্থাৎ এতক্ষণ তো সবাই র্যাকেট স্ট্রিংটাকে সবাই চেঞ্জ করলো, কিন্তু কিছু কিছু প্লেয়ার, অনেক প্লেয়ার্সই আছে যারা আসলে এই অ্যাডজাস্টমেন্ট, স্ট্রিংস এর অ্যাডজাস্টমেন্ট নিয়ে তারা মাথা ঘামায় না, তারা মূলত র্যাকেট ফ্রেমটা চেঞ্জ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা হচ্ছে, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার পিটি স্যাম্প্রাস, অর্থাৎ এই যে পিটি স্যাম্প্রাস উনি যতগুলো সার্ভ করতেন, তো অধিকাংশ যে সার্ভিং পাওয়ারটা, অর্থাৎ সার্ভ করার জন্য যে স্ট্রং শক্তিটা বা এনার্জিটা, পাওয়ার যেটা স্ট্রং সার্ভ করার জন্য যেটা, সেটা ছিল অ্যাট্রিবিউটেড টু দ্য অ্যাডিশন, অর্থাৎ এইটাতে অবদান রেখেছিল কে? দ্য অ্যাডিশন, সংযুক্তিকরণ, কিছু একটা সংযুক্ত তিনি করেছিলেন, কিছু একটা যোগ করেছিলেন। কি যোগ করেছিলেন? 4 to 5 lead weights, অর্থাৎ 4টা থেকে 5টা লেড মানে সীসা, সীসার ওজন, ওজন বলতে এখানে বাটখারা বলা যেতে পারে। তিনি এই 4টা থেকে 5টা সীসার বাটখারা তিনি যোগ করেছিলেন কোথায়? হিজ র্যাকেটস, তার র্যাকেটসে। তো এই যে তিনি 4টা থেকে 5টা বাটখারা তার র্যাকেটসে যোগদান করলেন বা অতিরিক্ত সংযোজন করলেন, দ্য অ্যাডিশন বলতে এখানে সংযোজন, সেটা কি করেছিল? এইটা কন্ট্রিবিউট করেছিল কোথায়? তার এই সার্ভিং পাওয়ারটাকে, অর্থাৎ সে যে স্ট্রং সার্ভ করতে পারতেছিল সেই ক্ষমতাটাকে বাড়িয়ে দিয়েছিল এই 4টা বা 5টা লেড ওয়েটস। তার মানে তার র্যাকেট ফ্রেমের সাথে এটা যুক্ত করা হয়েছিল। তো ওই কথাটা এখানে বলছে যে ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জ পিটি স্যাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ। সো এই কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট টু হিজ সার্ভিং পাওয়ার, এটাই হচ্ছে আনসার। তাহলে কারেক্ট আনসার হচ্ছে কি? ট্রু। সো আমরা তাহলে এখানে খুব চমৎকারভাবে এই 1 থেকে 7 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন আনসারগুলো করে ফেললাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।